নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো বলো। প্রত্যেককে সুপ্রভাত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আয়ুর স্বাস্থ্য মিত্র প্রজেক্টের আন্ডারে পড়ছে। তোমরা জানো বর্তমান ক্লাস হচ্ছে এএসএম ক্যান্ডিডেটদের জন্য সমগ্র দেশব্যাপী। এএসএম ক্যান্ডিডেটদের জন্য আসাম, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড ইত্যাদি। এই সমস্ত যে পরীক্ষা যেগুলো তোমাদেরকে জানতে হবে, এটা ওয়ান কাইন্ড অফ একটা প্যারামেডিক্যাল কোর্স, বুঝতে পেরেছো? এবং এএসএম ক্যান্ডিডেটদের জন্য যে নিয়োগ করা হচ্ছে তাদের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার আজকে নবমতম ক্লাস। আর বিশেষ করে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য পিকচার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ছবি। এবং এই ক্লাসটা পশ্চিমবঙ্গ এবং আসাম উভয় কিন্তু রাজ্যের জন্য প্রযোজ্য, বুঝতে পেরেছো? তো আজকের নবম ক্লাসের যে টপিক তোমরা দেখতে পাচ্ছ, টপিক কি হবে? টপিক দেখো লেখা আছে পাইলস। পাইলস বা অশ্বরোগ, এটা একটা, দিস ইজ দ্য কমন ডিজিজ, এটা একটা কমন রোগ। এর কিন্তু প্রভাব খুব সুদূর প্রসারী, অর্থাৎ খুবই কিন্তু হয়, খুব প্রকট এই রোগটি দেখতে পাওয়া যায়। এবং এই রোগের মধ্যে কোনো বাদ বিচার নেই, কোনো বয়সের কোনো বিভাগ নেই, যে কোনো বয়সের মানুষের মধ্যে অশ্বরোগটা হতে পারে, বুঝতে পেরেছো? অশ্বরোগের ইংলিশ কি? পাইলস, PILES, পাইলস। দেখো দেওয়া দেওয়া আছে, বাংলায় দিয়েছি পয়কার হর্ষই লদন্তস্ব পাইলস, আর বাংলায় কি? অশ্বরোগ। এই রোগটা এমন একটা রোগ, যে রোগটা কিন্তু আমাদের শরীর থেকে কিন্তু রক্ত বেরোয়। কোথা দিয়ে? আমাদের যে রেকটাম আছে, অর্থাৎ আমাদের যে পায়ুনালী আছে, এখান দিয়ে কিন্তু মল ত্যাগ হয়, বুঝতে পেরেছো? পায়ুনালী আছে, পায়ুনালীর গোড়ায় যে শিরাগুলো আছে, সেই শিরাগুলো কিন্তু বা রক্তবাহগুলো যখন ফুলে যায় এবং যখন মলত্যাগ করা হয়, সেই রক্তবাহ ছিঁড়ে মলের সঙ্গে কিন্তু রক্ত পড়তে থাকে, বুঝতে পেরেছো কি বললাম? এক্স্যাক্ট এক্স্যাক্ট হচ্ছে এক্স্যাক্ট হচ্ছে পাইলসের যে পাইলস মানে আমরা কি বুঝি সেটা কিন্তু আমরা একটা অবগত হয়ে গেলাম। মানে মলাশয় বা আমাদের পায়ুছিদ্রের পাশে রক্তবাহগুলো এরকম ফুলে যায় এবং যখন মল ত্যাগ করা হয় তখন কিন্তু এই রক্তবাহগুলো ছিঁড়ে যায়। ছিঁড়ে গিয়ে কিন্তু কি হয়? ছিঁড়ে গিয়ে হচ্ছে ব্লিডিং আসতে থাকে বা রক্ত আসতে থাকে। ওকে, এবার চলো আমরা আমাদের মেন স্টাডি, মুখ্য যে স্টাডিতে চলে যাই। বলছে পাইলস কি বা অশ্বরোগ কি। দেখো, পাইলস বা অশ্বরোগ হলো মলদ্বার এবং নিচের মলদ্বারের শিরা ফুলে যাওয়া একটি অবস্থা। মলদ্বারের শিরাটা কিন্তু ফুলে যাওয়া একটি অবস্থা। এর ফলে অস্বস্তি হয়, ব্যথা হয়, রক্তপাত হয় বা হতে পারে। পাইলস সাধারণত মলদ্বারের শিরার অতিরিক্ত চাপের কারণে হয়, যেমন কোষ্ঠকাঠিন্য বা দীর্ঘস্থায়ী ডায়রিয়া। হোয়াট ইজ কোষ্ঠকাঠিন্য? কোষ্ঠকাঠিন্য মানে সকালবেলা যে সকালবেলা বা দিনের একটা নির্দিষ্ট সময় যারা হচ্ছে মলত্যাগ করে, ডেলি যদি মলত্যাগ না হয়, বুঝতে পেরেছো? ডেলি যদি আমাদের পেট পরিষ্কার না হয়, পেট মলত্যাগ যদি না হয়, মনে করো কারোর মলত্যাগ হচ্ছে 2 দিন 3 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। অর্থাৎ কি? যা শক্ত, খুব টাইট এবং রিজিড যার স্টুল, সেটাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ দীর্ঘদিন যাদের পেট পরিষ্কার হয় না বা যাদের দীর্ঘস্থায়ী ডায়রিয়া, মানে যাদের দিনে 5-6 বার 7 বার করে কিন্তু টয়লেট হচ্ছে, ঠিক আছে, ল্যাট্রিনে চারা যাচ্ছে, একে আমরা বলি দীর্ঘস্থায়ী ডায়রিয়া। পাইলস প্রধানত 2 ধরনের হয়, সেই 2 ধরনও আমরা আলোচনা করব। একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ, বুঝতে পেরেছো? এবার দেখো পাইলস বা অশ্বরোগ কি। দেখো, এটি এমন একটি অবস্থা যেখানে মলদ্বার এবং নিচের মলদ্বারের শিরাগুলি ফুলে যায়। এটি আসলে পায়ুপথের একটি সাধারণ সমস্যা। পায়ুপথ, দিস ইজ দ্য পায়ুপথ, এখান থেকে কিন্তু মল পরিত্যাগ করা হয়। স্টুল কি? স্টুল হচ্ছে আমাদের শরীরে একটা বর্জ্য পদার্থ, ঠিক আছে? স্টুল কিন্তু পরিত্যাগ করা হয় এবং যেখানে রক্তনালীগুলি, এখানে এই সমস্ত যেসব রক্তনালী আছে, রক্তনালীগুলি কিন্তু ফুলে যায় বা স্ফীত হয়ে যায়, বুঝতে পেরেছো কি বললাম? এবার চলো আমরা দেখব অশ্বরোগের কারণ এবং অশ্বরোগের প্রকারভেদ। অশ্বরোগ কেন হয়? দেখো লেখা আছে কজ অফ পাইলস রোগের কারণ কি? কনস্টিপেশন বা অতিরিক্ত চাপ। মল ত্যাগের সময় যদি তুমি অতিরিক্ত চাপ দাও, অতিরিক্ত প্রেশার দাও, কারণ কি, মনে করো নিমেষে তোমার যদি মল ত্যাগ না হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট বেগ বা স্পিডে বা নির্দিষ্ট সময়ে যদি তোমার মল ত্যাগ না হয়, তাহলে কিন্তু কি দীর্ঘক্ষণ দেখে ল্যাট্রিনে বসে আছো, কমোডে বসে বা প্যানে বসে কিন্তু দেখা যাচ্ছে তুমি প্রেশার দিচ্ছ পেটের ওপরে মল ত্যাগের জন্য, দীর্ঘক্ষণ ধরে প্রেশার দিচ্ছ। অতিরিক্ত চাপ বা প্রেশার দেওয়ার ফলে কিন্তু রক্তনালী কিন্তু ছিঁড়ে যেতে পারে
এবং কিন্তু ব্লাড আসতে পারে, এবং ডায়রিয়া, অতিরিক্ত ডায়রিয়ার কারণেও কিন্তু মল ত্যাগ হতে পারে। বুঝতে পেরেছো? এবার অশ্ব হতে পারে জীবনযাত্রার কারণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিশেষ করে দেখো সমস্ত রোগ, আমাদের সমস্ত রোগ কিন্তু অস্বাস্থ্যকর কিন্তু খাদ্যাভ্যাসের জন্য হয়। বিশেষ করে আমাদের ফুড হ্যাবিটস ইজ ভেরি ব্যাড। কারণ আমাদের মধ্যে আমরা জানি যে গুড ফুড, টেস্ট ফুড, আমরা কখনো কোনো গুড ফুড এবং টেস্ট ফুডের মধ্যে ব্যালেন্স করতে পারি না, যেটা আমাদের সবচেয়ে সমস্যা। বুঝতে পেরেছো? যেমন আঁশযুক্ত খাবার, আঁশ মানে কি কম আঁশযুক্ত, যেমন ফাইবারলেস ফুড, যেমন কি ফাইবার কোথায় আছে? শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ফলে ফাইবার আছে। না খাওয়া, যদি তুমি শাকসবজি ফল না খাও, সবসময় চিকেন মাটন খাচ্ছ, তাহলে কী হবে বলো তো? তাহলে কম আঁশযুক্ত বা কম ফাইবারযুক্ত খাবার খেলে কিন্তু তোমাদের কিন্তু টয়লেট বা ল্যাট্রিনের কিন্তু সমস্যা হতে পারে, পাইলস হওয়ার কিন্তু একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবার দেখো টাইপস অফ পাইলস, দেখো পাইলস দুই প্রকারের, একটা হচ্ছে অভ্যন্তরীণ পাইলস, একটা বাহ্যিক পাইলস। মলদ্বারের ভিতরে ঘটে এবং সাধারণত বাইরে থেকে দেখা যায় না এই পাইলস। এটি একটু ব্যথা অনুভব হয় এবং মলদ্বার থেকে যখন মল বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু রক্ত বেরোয় সেই সাথে। বাহ্যিক পাইলসকে এটি মলদ্বারের চারপাশে ত্বকের নিচে বিকশিত হয়, ফুলে যায় এবং খুব ব্যথা হতে পারে। আমি দেখো এর আগের ছবিটা আমি যদি তোমাকে দেখাই, এই ছবিটা দেখো, এখানে এই ছবিটা দেখো, দেখো এটা হচ্ছে বাহ্যিক পাইলস, বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এটা দেখো, এটা দেখো বাহ্যিক পাইলস, এটা দেখো বাহ্যিক পাইলস, বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে যে রাস্তা দিয়ে মল আসছে, এই রাস্তা দিয়ে ভিতরে যদি তোমার পাইলস হয়ে থাকে, পাইলস যদি তোমার ভিতরে হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো? এটাকে আমরা বলবো কিন্তু অভ্যন্তরীণ পাইলস। বুঝতে পেরেছো? এবার দেখো ডায়াগনোসিস অফ পাইলস, পাইলসের কিন্তু কিভাবে পাইলসকে নির্ণয় করা যাবে বা অশ্বরোগকে কিভাবে নির্ণয় করা যাবে। অশ্বরোগ নির্ণয় করার কিন্তু কারণ দেখো, অশ্বরোগের নির্ণয়, দেখো মল ত্যাগের সময় যদি ব্যথা হয়, অস্বস্তি হয়, মলদ্বার থেকে যদি রক্তপাত ঘটে এবং মলদ্বারের কাছে যদি ফোলা হয় বা যদি কোনো পিণ্ড হয়ে যায়, ফোলা বা যদি পিণ্ড থাকে, তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের পাইলস হতে পারে বা হয়েছে। বুঝতে পেরেছ? মানে এক কথায় ফুলে যাবে মলদ্বারের পাশে, রক্ত পড়বে, অস্বস্তি হবে, তুমি জাস্ট কোনো চেয়ারে বসতে পারবে না, কোনো বেঞ্চে বসতে পারবে না, শুয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই। এমন সময় তোমরা এই রকম পরিস্থিতি যদি অনুভব হয়, তোমরা বুঝবে না পাইলস কিন্তু হয়েছে। ওকে, চিকিৎসা বা প্রতিরোধ, দেখো জীবনযাত্রার পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বেশি করে ফাইবারযুক্ত আঁশযুক্ত খাবার বা ফাইবারযুক্ত খাবার, বিশেষ করে ফল এবং সবজির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার আছে। ফল এবং সবজি যদি তুমি খাও তাহলে সেক্ষেত্রে, এবং পর্যাপ্ত পরিমাণে যদি জল খাও, কনস্টিপেশন না হওয়ার বা কনস্টিপেশন হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে জল কম খাওয়া। অনেকে দেখবে জল খুব কম খায়, এই জল কম খাওয়ার জন্য কিন্তু পাইলস হতে পারে। বুঝতে পেরেছো? ওষুধ, উপসর্গ অনুযায়ী ডাক্তার ওষুধ দিতে পারেন, সার্জারিও করতে পারেন। বুঝতে পেরেছো? গুরুতর ক্ষেত্রে যখন কোনো চিকিৎসার কাজ করে না তখন কিন্তু সার্জারির প্রয়োজন হতে পারে, যেমন লেসার সার্জারি, অন্যান্য পদ্ধতিতে সার্জারি কিন্তু করা যেতে পারে এই পাইলসের রোগের জন্য। ঠিক আছে? বিশেষ সতর্কতা কি, যদি পাইলস লক্ষণগুলি গুরুতর হয় বা ঘরোয়া উপায় ঠিক না হয়, তবে একজন ডাক্তারের পরামর্শ কিন্তু অবশ্যই নিতে হবে, তা না হলে কিন্তু মৃত্যু পর্যন্ত আসতে পারে। কারণ শরীর থেকে তো প্রতিনিয়ত রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোতে বেরোতে তোমার শরীরে কিন্তু রক্তাল্পতা, অর্থাৎ শরীরে কিন্তু একটা রক্তক্ষয় বা রক্তাল্পতা কিন্তু কন্ডিশন সৃষ্টি হতে পারে, ফলে কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। বুঝতে পেরেছ? এবার দেখবে আয়ুর্বেদিক হার্বস, পাইলস সারানোর জন্য কোন কোন আয়ুর্বেদিক ওষুধ আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে পারি। ত্রিফলা চূর্ণ, তোমরা বাজারে গেলে বিশেষ করে দশকর্মার যে সমস্ত দোকান আছে, দশকর্মার দোকানে গিয়ে বলবে ত্রিফলা দাও। ত্রিফলা মানে একটা আছে হরিতকি, একটা আছে বয়রা, একটা হচ্ছে আমলকি। হরিতকি আমরা বয়লকি যে একসাথে গুঁড়ো করা বা আস্তে আস্তে হরিতকি বয়রা আমলকি তুমি জলের মধ্যে ভেজাতে পারো, ভেজালে সেটা কিন্তু কী হয়ে যাচ্ছে বলো? সেটা হচ্ছে অ্যাসিড ওয়াটার। এই অ্যাসিড ওয়াটার তুমি খেতে পারো, খেলে কি হবে? খেলে কিন্তু তোমার হচ্ছে অর্শের জন্য বিরাট কাজ করে হরিতকি, বয়লা আমলকি বা যেটাকে বলা হয় ত্রিফলা চূর্ণ। অ্যালোভেরা, বিশেষ করে যাদের কনস্টিপেশন জনিত সমস্যা আছে, মানে নিয়মিত যাদের টয়লেট হচ্ছে না, ল্যাট্রিনে গেলেও দেখবে যাদের হচ্ছে স্টুল ক্লিয়ার হচ্ছে না, তারা অ্যালোভেরা খেতে পারো। অ্যালোভেরা খেলে কিন্তু দেখবে যে এই কনস্টিপেশন জাতীয় সমস্যা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হতে পারে। যারা পাকা কলা এইসবগুলির ভুসি, এগুলো খেলেও কিন্তু কনস্টিপেশন কিন্তু দূর হতে পারে। নিম পাতা অর্শের একটা বিরাট ওষুধ, এবং কাঁচা হলুদ, নিম পাতা কাঁচা হলুদ বেটে তুমি ওই ফোলা স্থানে লাগাতে পারো। লাগালে কিন্তু কি হবে? লাগালে কিন্তু ওই জায়গাটা উপশম হবে এবং দেখবে আস্তে আস্তে দেখবে ফোলা স্থানটা, স্ফীত অংশটা দেখবে কমে যাচ্ছে। স্ফীত অংশ যখন কমে যাবে তখন কি, যখন মল পরিত্যাগের সময় কিন্তু যখন রক্তক্ষরণ হবে না। বুঝতে পেরেছো? তার মানে আয়ুর্বেদিক হার্বস, এই সমস্ত আয়ুর্বেদিক কিন্তু মেডিসিন
ব্যবহার করার পরে বা আয়ুর্বেদিক গাছগাছরা ব্যবহার করার পরে তুমি অশ্বকে পুরোপুরিভাবে কিন্তু কমিয়ে ফেলতে পারো। তার মানে মনে রাখবে গাছগাছড়ার উপরে কিন্তু কোনো বিষয় নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে আমরা দেখবো এবার কি, এবার আমরা দেখবো যে কমেন্ট, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। প্রত্যেককে বলছি কমেন্ট না করলে কিন্তু তোমাদের নামে অ্যাডমিট কার্ড ইস্যু হবে না। তোমরা তোমাদের নাম লিখবে, ওকে, নেম লিখবে কমেন্টে, স্টেট লিখবে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে, যে আসাম থেকে লিখবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট লিখবে, যে ডিস্ট্রিক্টে বিলং করছো ডিস্ট্রিক্ট লিখবে, বা যে ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দিতে চাইছো সেই ডিস্ট্রিক্টের নাম লিখবে, লোকেশান লিখবে, আচ্ছা মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড নেম লিখবে, এবং লিখবে ডিসি নেম। এই হচ্ছে পুরোপুরি কমেন্ট। এরকম কিন্তু কমপ্লিট কমেন্ট কিন্তু তোমাকে করতে হবে, পুরোপুরি কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, ক্লাসটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কিন্তু জানাবে, প্রত্যেকের মতামত আমরা চাই, প্রত্যেকে তোমরা ক্লাসটা কেমন লাগলো জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।